আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৫৯ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। চুল হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় তীব্র, জিজ্ঞেস করে নম্র স্বরে, কেমন আছো? রাহাত সরে আসে, নিজের কথা ভুলে অস্থির চিত্তে শোধায়, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন, কিন্তু কেউ বলেনি আমাকে। তীব্র কিছু বলল না, চুপচাপ জিপের ভেতর থেকে দুটো বড় বড় চকলেটের বক্স তুলে আনলো হাতে, সামনে বাড়িয়ে বলল, এগুলো তোমার। রাহাতের নজর চকলেটে নেই, কিশোরের চোখে মুখে উৎকণ্ঠা। অমন করেই বলল, আমার ছোটপুকে খুঁজে দেবেন বলেছিলেন, কিন্তু তারপর তো আর কিছু বললেন না, ওকে কি পাননি? পুষ্পিতার প্রতি রাহাতের ভালোবাসা মন ছোঁয়ে তীব্রর। ভীতু মেয়ে ওর ভালোবাসা। ভালোবাসাকে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে না? মাথায় হাত বুলিয়ে বলল, পেয়েছি। রাহাত চমকে ওঠে, ধরফরিয়ে বলে, কোথায় আমার আপু? আমি আপুর কাছে যাব। যাবে, সময় হলে ঠিক দেখা করিয়ে দেব। রাহাতের সদ্য ফোটা উৎফুল্ল ভাব নিভে অমনি গেল। মন খারাপ করে বলল, আর এখন করাবেন না? না, এখন সে পড়াশোনায় ব্যস্ত, তোমাকে দেখলে পড়বে না, রেজাল্ট খারাপ হবে, তুমি তাই চাও? ও মাথা নাড়ল দুপাশে। তীব্র গাল টেনে বলে, ভেরি গুড বয়, আমি এখন আসি, ঢাকা এলে আবার দেখা হবে। লম্বা পা বাড়িয়ে জিপে উঠে বসল সে। হুইল ঘোরাতে গিয়েও ফিরে চাইল আবার। একটু ভেবে বলল, তুমি একদিন বলেছিলে না রাহাত, তোমার ছোটাপুর পাশে আমাকে মানাবে? সবেগে মাথা দোলায় ছেলেটা। হ্যাঁ, তোমার বলা সেই কথা সত্যি করব ভাবছি। মাস্তান হিসেবে আমি দারুণ ছিলাম, এবার পাড়ার লোক দেখবে বিট্টু রাহাতের দুলাভাই হিসেবেও দারুণ। বলতে বলতে এক পেশে হাসল তীব্র। রাহাতের কাছে এই হাসিটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্য মনে হলো। বেচারা কিছুই না বুঝতে পেরে চেয়ে রইল বোকা বোকা চোখে। তীব্রর জিপ ছুটে হাওয়া হতেই দেওয়ালের এপাশ থেকে কান সরালেন মামুন। দুশ্চিন্তায় কপালে গাঢ় ভাঁজ বসল। মাথা নেড়ে বললেন, দুলাভাই হবে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। রাত নিশুতি হতেই পুষ্পিতার ছটফটানি বাড়ল। বোকা মেয়েটাও আজ হাড়ে হাড়ে বুঝে ফেলল তীব্রর প্রেমে পড়তে বাকি নেই। এই নিয়ে অস্বস্তির সাথে সাথে ভীষণ রকম লজ্জায় পড়েছে পুষ্পিতা। সারা জীবন শিক্ষককে মান্যগণ্যি করে বাবার মতো সম্মান দিয়ে শেষে কি না সেই স্যারের প্রেমেই ডুবল। ছি ছি ছি, কত জ্ঞান দিয়েছে তনুজাকে, আর এখন নিজেই। পুষ্পিতা মাছ কেটে রুমে এসেছে অনেকক্ষণ, আর সেই থেকে পায়চারি করছে। ফ্লোরে তার অশান্ত পায়ের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। স্যার নেই বলে ঘর ফাঁকা লাগা, বারবার ওনার কথা ভেবে অনমনা হওয়া, যখন তখন কাঁপনি ওঠা বুকে, ওনাকে দেখলেই লজ্জায় কাঁটা দেওয়া শরীরে, এসব তো প্রেমেরই লক্ষণ। কত সিনেমাতেই না দেখেছিল। নুহাই তবে ঠিক, কিন্তু এত বড় একটা ভুল কি করে করলাম আমি? তনুজা স্যারকে এত পছন্দ করে জেনেও স্যারের প্রেমে পড়লাম। ইস, ও জানলে কত কষ্ট পাবে। পুষ্পিতা আহত ভঙ্গিতে ধপ করে বিছানায় বসে। মনের কাছে মানুষ এত অসহায় কেন যেন? এই যে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না, তাকে ধরে আটকানো যায় না, অন্যের প্রতি বুধ হওয়া থেকে এত অবাধ্য কেন? উদাসীন পুষ্পিতা হঠাৎ চোখ পড়ল হাতের আঙ্গুলের ওপর। মাছ কাটার সময় মধ্যমানির ডগাটা আড়াআড়িভাবে অনেকখানি কেটেছে। কাটবে নাই বা কেন? কোন বেখেয়ালে কার খেয়ালে কাটতে বসেছিল দেখতে হবে তো। পুষ্পিতা মন খারাপ করে হাতের জায়গায় হাত বোলালো, অথচ একটু ব্যথা, একটু জ্বালাপোড়া টের পাচ্ছে না। কিভাবে পাবে? ব্যথার আঁচ পেতেও তো অনুভূতি থাকা চাই, সেটাই যে নেই। সব অনুভূতি এক ভদ্রলোকের কাছে গিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে। পুষ্পিতা হতাশ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল। ঘন ঘন মাথা নাড়ল কয়েকবার। এই সত্যি সে কাউকে জানতে দেবে না, নুহাকেও না। স্যারের প্রেমে পড়েছে, এসব শুনলে পুরো পৃথিবী ওকে নিয়ে হাসবে। পুষ্পিতা স্বীয় সত্তার প্রতি বীতস্পৃহে ভ্রু কুচকে থাকে। তক্ষুনি ঘরের বাইরে থেকে কারো গলার শব্দ পাওয়া গেল। তাড়াক করে উঠে বসল মেয়েটা। নুহা মায়ের ঘরে পড়ছিল তখন। পরীক্ষা শুরু হতে হাতে গোনা কিছুদিন বাকি। পুষ্পিতা ওই ছুটে আসা কণ্ঠস্বর মন দিয়ে শুনল। এই আওয়াজ তার খুব চেনা। কেন, কি কারণে নাকি সদ্য প্রেমে পড়ল বলে মেয়েটা জানে না, অথচ হাওয়ার গতিতে সে ছুটে এলো দরজায়। কাঠের মাঝে যে ছোট্ট গোল গ্লাসটা বসানো, যেখানে উকি দিলে বাইরে দেখা যায়, সেখানে চোখ পাতল পুষ্পিতা। নাহিদ দরজা খুলেছে। চোখে মুখে মুরব্বিয়ানি নিয়ে বলছে, এত রাত অবধি কোথায় ছিলি বলতো? ফোনও ধরলি না, চিন্তা হয়তো নাকি? তীব্র পায়ের জুতো খুলতে খুলতে জানালো, ফোন সাইলেন্ট ছিল, ঢাকা গিয়েছিলাম। হঠাৎ ঢাকা কেন? আমাকে তো একবার বললি না।
এত পর ভাবিস তাই না? নাহিদের কথায় অভিমান। তীব্র ভ্রু কুচকে বলল, মেয়েদের মতো করিস না তো। আরও কিছু বলতে বলতে ঘরের ভেতর ঢুকল সে। পুষ্পিতা সেসব কিচ্ছু শুনতে পায়নি, তবে টের পেল ঝটকা ভরা সমীরণে মন প্রাণ জুড়িয়ে এসেছে প্রায়। এই যে সারাদিন পর মানুষটাকে দেখল, কি শান্তি লাগছে এখন। শুভ্রকায় গাল দুটো ফুলিয়ে মুচকি হাসল সে। নুহা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে পেছনে, বক্ষপটে হাত গুজে রাখা তরুণীর ওষ্ঠপুটে মিটিমিটি হাসি। পুষ্পিতা যেইমাত্র পেছন ফিরল, চমকে উঠল অমনি। চোখ দুটো প্রকট করে বলল, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুহার হাসি বাড়ল, ভ্রু নাচিয়ে বলল, দেখা শেষ? মেয়েটা ভেতর ভেতর থতমত খায়। চোটপাট বজায় রাখতে আমতা আমতা করল, দেখা? কিসের দেখা? আমি তো কাউকে দেখছিলাম না। ঢং করিস না, তুই যে এতক্ষণ তীব্র স্যারকে দেখছিলি আমি জানি। পুষ্পিতা খুব বেশি মিথ্যে বলতে পারে না। তীব্র যেভাবে গুছিয়ে স্পষ্টভাবে বলে, অমন তো একেবারেই নয়। তার উপর নুহা ভীষণ চতুর, এক চুটকিতে ধরে ফেলে সব। তাই বাঁচার উপায় না দেখে মাথা নুইয়ে নিল। নুহা চপল পায়ে কাছে এগিয়ে আসে, কণ্ঠ মোটা করে বলে, আমার দিকে তাকাতো। পুষ্পিতা চোর চোর মুখ করে চাইল। ও বলল, এবার সত্যি করে বল, তুই স্যারের প্রেমে পড়িসনি? পুষ্পিতা অসহায়ের ন্যায় মাথা নাড়ল, উপচে পড়া মনস্কষ্ট নিয়ে বলল, বিশ্বাস কর, আমি একদম চাইনি এমন করতে, কিন্তু কিভাবে যে অঘটনটা ঘটে গেল। মনে হয় স্যারের এত কাছাকাছি থাকা আমার উচিত হয়নি। দিনের পর দিন ওনার সাথে যাতায়াত করা, ওনার এক একটা কাজ কথায় মুগ্ধ হয়েই হয়তো এসব হয়ে গেছে। আমার যে কি লজ্জা লাগছে এখন। বন্ধুর দুঃখ দেখেও নুহার মায়া হলো না, বরং পুষ্পিতা স্যারের প্রেমে পড়েছে শুনেই ভেতর ভেতর লাফিয়ে উঠল আনন্দে। মুখবিবরের রাগটুকু ধরে রাখল তাও। শক্ত কণ্ঠে বলল, প্রেমে পড়েছ কেন, কি জন্যে এসব তো আমাকে বলে লাভ নেই পুষ্পিতা। তোর এই কাজে আমি ভীষণ কষ্ট পেয়েছি। পুষ্পিতা উদ্বিগ্ন চোখে চাইল। কষ্ট পেয়েছ? আমি আবার কি করলাম? নুহা চোখে মুখে রাগ এনে বলল, কি করলাম আবার জিজ্ঞেস করছিস? তুই তোর স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ আমাকে জানতে হলো এভাবে ফোর্স করে। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুত্ব নিয়ে আমি আবার বড়াই করি? ছি ছি ছি। পুষ্পিতা হাঁসফাঁস করে বলল, তুই বিশ্বাস কর, আমি লজ্জায় বলিনি। আমি কিচ্ছু শুনতে চাই না, বলতো কষ্ট পেয়েছি, রাগ করেছি, ব্যাস। পুষ্পিতা নুহার কাঁধে হাত রাখল, সাথে সাথে ঝটকা মেরে ফেলেও দিল নুহা। মেয়েটার মুখ কালো হলো নিমিষে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি। কি করলে তোর রাগ ভাঙবে বল, যা বলবি তাই করব। নুহা চোখ সরু করে বলল, যা বলবো তাই করবি তো? পুষ্পিতা এক কথায় মাথা নাড়ল। তুরন্ত রুমের দিকে ছুটে গেল মেয়েটা। ও ফুসটুরে শ্বাস ফেলতে না ফেলতেই হাজির হলো আবার। ডায়েরি কলম বাড়িয়ে দিয়ে বলল, ধর এগুলো। ও কিছু বুঝল না, চেয়ে রইল প্রশ্ন নিয়ে। নুহা তাগিদ দেয়, আহাহা, ধরবি তো? পুষ্পিতা হাতে নিতেই তৎপর টেবিলের বুক থেকে চেয়ার টেনে দিল নুহা, বলল, বস। পুষ্পিতার মাথা ভর্তি প্রশ্ন, তালুর ওপর দিয়ে চলে যাচ্ছে সব। কি করতে চাইছো বলতো? নুহা উত্তর দিল না, তবে চট করে পাশের চেয়ারটা টেনে বসল। বড় আয়োজন নিয়ে বলল, এবার আমি যা যা বলবো লিখবি। পুষ্পিতা চোখ নাক কোচকায়, সামান্য ব্যাপার, আর সে নাকি কি ভেবেছিল। সাদা দাগটানা পাতায় কলম ছোঁয়াতেই নুহা গড়গড় করে বলল, আমি পুষ্পিতা, দেখতে সুন্দরী হলেও কখনো কোনো প্রেমে জড়াইনি। স্কুলে কলেজে প্রতিদিন কয়েকখানেক ছেলের প্রেমের প্রস্তাব নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কোনোদিন ফিরেও দেখিনি কারোর দিকে, কারণ সেই সময় আমি বড্ড নিরামিষ ছিলাম। আর সেই নিরামিষ আমার মধ্যে আমিষ এনে দিয়েছেন আমাদের পাশের ফ্ল্যাটের তীব্র স্যার। বলতে কোনো লজ্জা নেই, আমি স্যারের প্রেমে পড়েছি। এখন দিন গুনছি স্যারকে কবে বিয়ে করব। ইতি পুষ্পিতা। নুহা থামল। দীর্ঘ বকবকের শেষে একটা লম্বা দম নিলেও হতভম্ব হয়ে চেয়ে রইল পুষ্পিতা। দুটো পিবর রাঙা ঠোঁট নদীর দুই প্রান্তে বসে অমন হাঁ করে বলল, এসব কেন লিখব? নুহা ভ্রু কুচকায়, কেন লিখব মানে? আমি বলেছি তাই। তুই কি চাইছিস বলতো? এমনিতেই আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জায় মুখ লোকাতে পারছি না, আর তুই মজা নিচ্ছিস তাই না? নুহা নিষ্প্রভ বলল, আম্মুর খাটের তলায় একটা বড় ট্রাঙ্ক আছে, দাদুর আমলের, ওটা খুলে ঢুকে পড়। মুখ কেন, আজ তো তুই শুদ্ধ এটে যাবে। পুষ্পিতা মন গোজে করে বলল, ইয়ার কি মারছিস তো? মার। যেদিন নিজেও এই বিপদে পড়বি তখন আমিও ঠিক এইভাবেই মজা নেব। নুহা শব্দ করে হাসল, যেন হাওয়ায় উড়িয়ে দিল তার প্রেমে পড়ার আশঙ্কা। পরপরই মোটা কণ্ঠে বলল, এত কথা বলে লাভ নেই, আমার কষ্ট কমাতে চাইলে এসব তোকে লিখতেই হবে। পুষ্পিতা নিরুত্তর, সাথে গাঁট দেহে বসে। ও অভিমানের ভং ধরে বলল, আচ্ছা বেশ, কিচ্ছু করতে হবে না, আমি কষ্ট পেলে কার কি।
নুহা উঠতে নিলেই হার মানল মেয়েটা। আচ্ছা বাবা, লিখছি। নুহা হাসল না, হাসলেই তো পুষ্পিতা সব হালকা ভাববে। গম্ভীর মুখে বসল আবার। বিফল শ্বাস ফেলল পুষ্পিতা। আজকাল সবাই ওকে কাগজে এটা ওটা লিখতে বলছে। ওই দিন কলেজেও হেনা মেয়েটা বলেছিল, আজ নুহারও একই আবদার। কলেজের সেই গল্প নুহাটার সাথে বলাই উচিত হয়নি। নির্ঘাত ওখান থেকেই ধার নেওয়া বুদ্ধি এসব। পুষ্পিতা অনীহচিত্তে পৃষ্ঠায় প্রথম দাগ টানল, তবে হুট করে চোখে ভাসল তীব্রর মুখ। কেমন র্যাগিংয়ের জাতাকল থেকে দূতের ন্যায় এসে বাঁচিয়ে নিল ওকে। চড়া কণ্ঠে হুঁশিয়ার করল, এই মেয়ের ধারে কাছেও যেন দেখি না কাউকে। সেই সুরম্য অতীত ভেবে ঠোঁটে হাসি ফোটে পুষ্পিতার। অস্তমিত নিভু নিভু সূর্যের ন্যায় ফেপে আসে কপল। কথাই উগলে দিল হাতে, লিখল গোটা গোটা অক্ষরে, আমি তীব্র স্যারের প্রেমে পড়েছি। নুহা বলল, এতটুকু লিখলি কেন? আচ্ছা ঠিক আছে, থাক, এতেই হবে। নিচে তোর নাম লিখে দে। পুষ্পিতার গাইগুই করল না, বাধ্যের মতো ব্র্যাকেটে নাম লিখল নিজের। সহসা যুদ্ধে জেতার ন্যায় শ্বাস টানল নুহা। ও তাকাতেই মুখখানা ফের গম্ভীর করে বলল, এখন যা, পড়তে বস। পুষ্পিতা খাতার পৃষ্ঠায় টান বসাতে গেলেই ধরফর করে টেনে নিল সে। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চোখ রাঙিয়ে বলল, ছিঁড়ছিস কেন? পুষ্পিতা অবাক হয়ে বলল, ও মা, লিখে তো দিলাম, এখন এটা দিয়ে আর কি কাজ? সেসব আমি বুঝব, এই লেখা আমার কাছে গচ্ছিত থাকবে। এরপর থেকে যখনই তুই আমার থেকে কিছু লুকোতে আসবি, এই লেখা গিয়ে সোজা আম্মুকে দেখে আসবো আমি। হুমকিতে হোঁচট খেলল পুষ্পিতা। তড়াক করে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস? নুহার মাঝে উদ্বেগ নেই। পৃষ্ঠাকা খাতা থেকে নিজেই ছিঁড়ল। ভাঁজ করে গায়ে বাতাস করতে করতে বলল, যা শুনেছেন তাই। আপনি আমার থেকে কিছু লুকাবেন না, আমিও কাউকে বলবো না। কাটাকুটি। পুষ্পিতা ঠোঁট ফুলিয়ে বলল, এভাবে ব্ল্যাকমেল করা কিন্তু অনেক বড় অন্যায়। নুহা পাল্টা যুক্তি দিল, বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু লুকোনোও অন্যায়। তুই যাবি এখন, নাকি আজকেই আম্মুকে দেখাবো? পুষ্পিতা ভেঙচি কাটল, চলে গেল ধূপধাপ পায়। অমনি ঠোঁট চেপে হাসল নুহা। বোকা মেয়েটা নিজেও জানে না, না বুঝে ওর হাতে সে কি দিয়ে গেছে। পলাশের থাপ্পড়টা কোনো সাধারণ থাপ্পড় ছিল না। রীতিমতো শ্যামলা মেয়েটা থুবড়ে পড়ল মেঝের বুকে। দু চোখ ধরতি অবিশ্বাস নিয়ে মুখ তুলল। তারপর পলাশ ফিরেও চায় না, তড়িঘড়ি করে জেনিকে তোলে। গোলাপের কাঁটায় তার পেলব হাত কেটে কলের ধারায় রক্ত ঝরছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছেও। অভিযোগ করল নাক টেনে, ফালাস, তোমার মেয়েড আমাকে কিভাবে ধাক্কা দিল দেখলে? ও বুঝতে পারেনি জেনি, মাথা ঠিক নেই বলেছিলাম তো তোমাকে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। জেনি মেনে নিল, তবে গোটা বিষয়টায় থমকে থাকল মিথিলা। মারের রেশ তার এখনও কাটেনি। আজ অব্দি বাবাও কোনোদিন ওর গায়ে ফুলের টোকা দেননি, সেখানে পলাশ। মেয়েটার মাথায় রক্ত চড়ল রাগে। ঘটনা ঘটবে আর সে মেনে নিয়ে চুপ করে থাকবে, এতটা নম্রতা তার নেই। ঝট করে উঠে দাঁড়ালো মিথিলা। ফের তেড়ে এসে জেনির থেকে ছাড়িয়ে আনল পলাশকে। ক্রোধে আগুন হয়ে বলল, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস? পলাশ পাল্টা চেঁচিয়ে বলল, হ্যাঁ মারলাম। বাড়াবাড়ির একটা সীমা আছে মিথিলা। তুমি জেনিকে ধাক্কা দিয়েছিলে কোন সাহসে? একটা বাইরের মেয়ে তোমার গায়ে লেপটে থাকবে আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা দেখব? জেনি চটে গেল এবার। মিথিলার বাংলা কথা না বুঝলেও ওর চোখ মুখের অবস্থা দেখে ঘটনা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। এই মেয়ে তো সব বিষয়ে অতিরিক্ত করছে। ও এসেই তাদের দুজনের মাঝে দাঁড়াল। পিঠেল আড়াল হল পলাশের থম্যধাম। মিথিলার মুখের সামনে আঙুল তুলে বলল, মেটিলা, নিজের সীমায় থাকো তুমি। আমি কিছু বলছি না মানে বলবো না তা কিন্তু নয়। সব সময় দেখছি আমাদের দুজনকে একসাথে দেখলেই কি সব বলে ঝগড়া করতে আসো। ফালাস কিছু না বলে লাই দিচ্ছে তোমাকে। মেইড হয়ে মালিকের সাথে এমন আচরণ করছো? এত স্পর্ধা? মিথিলা উত্তর দেবে কি? বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জেনির কথায় চোখ বুজে সূচক শব্দ করল পলাশ, আর চোখে এক পলক দেখল স্ত্রীকে। মিথিলা হতবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মেইড? আমি মেইড তোমাকে কে বলেছে? প্রশ্নটা জেনির ভাষায় করায় বুঝল সে। উত্তর দিল নিজের মতো, মেইড না হলে তুমি কি? ফালাস যে আমাকে বলল ওকে সাহায্য করতে ওর বাড়ির লোকেরা তোমাকে ওর সাথে পাঠিয়েছে। কি ফালাস, ঠিক বলিনি আমি? চার চাউনি তাক হতেই পলাশ চোখ নামিয়ে দিল। মুখাবয়বে তার বিস্তর চিন্তা, কিছুটা ধরা পড়ার ভয়ও সাথে। মিথিলার কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে, আমি তোমার মেইড পলাশ? পলাশের এতটুকু উঁচু স্বরটাই রাতারাতি নেমে এলো এবার। সাফাই দিতে চাইল, মিথিলা আমি আসলে। মিথিলা কোনো কালেই বোকাশোকা ছিল না, এতেই যেন উত্তর পেয়ে গেল। বাবার রাজকন্যা মেয়েটাকে বিয়ের পরে স্বামী পরিচয় করিয়ে দিচ্ছে কাজের লোক বলে। অপমানে মুখটা নীল হয়ে এলো ওর। সদ্য ঢেউ তোলা কান্না গিলে জেনির দিকে চাইল আবার। প্রশ্ন করল সোজাসুজি,
আমি মেইড হলে তুমি পলাশের কে হও? জেনির মধ্যে রাগ ঢাক নেই, কাঁধ উঁচু করে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। পলাশের প্রতি হয়তো এক ফোঁটাও ভালোবাসা নেই, টাকার জন্যই তো বিয়ে করা। কিন্তু শত হোক, স্বামী তো। শক্ত পদযুগল টলে ওঠে মিখিলার, পিছিয়ে যায় এক পা, চোখ ফেটে জল ছুটে আসে। কোনো দিক না দেখে দৌড়ে চলে যায় ভেতরে। সুগভীর রাত, ভ্যাপসা গরম ফুরিয়ে যাচ্ছে আচমকা ঠান্ডা বাতাস আসায়। শীতেল বাতায়নে দাঁড়িয়ে ফোনের ওয়ালপেপারে একবার চোখ বোলালো নাহিদ। এই ঘোর অন্ধকার রাতে ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ও। একটা ছোট্ট টিউবলাইট চিলেকোঠার পায়া ছুঁয়ে ঝুলছে। সেই আলোর তির্যক অন্ধকারটা গিয়ে লুটিয়ে পড়ছে সিঁড়িতে। কেউ এলে গেলে শুধু দেহের ছায়া বোঝা যাবে, মুখ দেখার উপায় সংকীর্ণ। নাহিদের চোখ সেই অন্ধকারেই আটকে। আচমকা নজর পড়ল কেউ একটা এগিয়ে আসছে এদিকে। দেয়ালে যে ছায়া বসেছে, জোরালো বাতাসে চুল উঠছে, হুঙ্কারের ন্যায় হুম হুম শব্দ করছে মুখে। নাহিদের চোখ কপালে ঠেকল অমনি। এটা কি ভূত নাকি কি? রাতের বেলায় ছাদে এসব থাকে শুনেছিলাম, সত্যি সেসব না তো? কপাল কুঁচকে একবার চারপাশে তাকালো। হঠাৎ কি ভেবে ফিরে চাইল আবার। দেখল বড় স্পষ্ট চোখে অবয়ব এগিয়ে আসছে, আর কয়েক কদমেই অমানাসি ফেলে আলোয় আসার পালা। এর আগেই শব্দ করে হেসে উঠল নাহিদ। হেসে হেসে বলল, মিস নুহা, ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভূতে ভয় পাই না। মেয়েটা থতমত খায়, চুলগুলো ঠিকঠাক করে ত্রস্ত, শিশুসুলভ মুখটায় গাম্ভীর্য টেনে এসে দাঁড়ায় আলোতে। নাহিদকে হাসতে দেখে লজ্জা পেল নুহা। মিনমিন করে বলল, মজা করছিলাম, আপনি বোকা হলেও সাহসী তা তো জানতাম না। ওর মিয়ে যাওয়া দেখে হাসিটা টেনে টুনে কমালো নাহিদ। স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা বেশ, ওসব ঝাড়ুন, ডেকেছেন কেন? ও হ্যাঁ। বাম হাতটা চট করে সামনে আনল। ভাঁজ করা কাগজ মুখের সামনে তুলতেই আকাশ থেকে ছিটকে পড়ল নাহিদ। বিকট চোখে আর্তনাদ করল, আপনি আমাকে প্রেমপত্র দিচ্ছেন? মেয়েটা ভ্যাবাচ্যাকা খায়, চোখের পাতা ঝাপটে বলে, মানে? মানে আবার কি? এই রাতের বেলা ফোন করে ছাদে এনে চিঠি দেওয়াল মানে তো আপনি বলবেন আমাকে? নাহিদের কণ্ঠ নরম, অথচ নুহা কটমটিয়ে উঠল। আগের রূপে ফেরত গিয়ে খ্যাক করে বলল, একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? তাহলে এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব। কোন দুঃখে আপনাকে প্রেমপত্র দেব শুনি? নুহা আর যাই হোক, এসব ঢ্যাঁড়সদের প্রেমে পড়ে না। নাহিদের ইগোতে লাগল, মুখ শক্ত করে বলল, যে কাজটা করছেন সেটা বলায় এত ভাব নিচ্ছেন কেন? মুখের সামনে প্রেমপত্র ধরে বলছেন প্রেমপত্র দিচ্ছেন না। নুহা অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন? পুরো ব্যাপারটা আগে বলতে দিন আমায়। নাহিদ কিছু বলল না, কপাল গুটিয়ে চেয়ে থাকল শুধু। ও নিজেই বলল, এই কাগজটাতে পুষ্পিতার লেখা একটা জিনিস আছে, আপনি এটাকে চুপি চুপি গিয়ে তীব্র স্যারের পকেটে রেখে দেবেন। অমনি নাহিদ জিভ কেটে বলল, এই রে, এটা তীব্রর জন্যে? আর আমি না বুঝে কি উল্টোপাল্টা ভাবলাম বলুন তো? পুরুষ মানুষের কাজই এমন, বুঝবেও বেশি, চেঁচাবেও বেশি, কিন্তু নাম হবে মেয়েদের। এখন যে কাজ দিচ্ছি সেটা পড়ে দিন, তাহলেই হবে। ও মাথা চুলকালো, পরপর খুব চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু সমস্যা একটাই, তীব্র তো পকেট ছাড়া শার্ট পরে, তাহলে পকেট কোথায় পাবো? আর চিঠিটা রাখবই বা কোথায়? নুহার এত মেজাজ খারাপ হলো, টাস করে কপালে চড় মেরে বলল, হায় আল্লাহ, কাকে দিচ্ছি রাজার পাট! আরে ঢ্যাঁড়স, শার্টের পকেট না থাকলে কি প্যান্টেও নেই? সেখানে রাখবেন। নাহিদ মাথা ঝাঁকালো এবার, ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, রেখে দেব। কিন্তু এতে কি হবে? নুহা রহস্য হেসে বলল, আমরা যা চাইছি তাই। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।